সম্প্রতি মুক্তি পাওয়া অসাধারণ এক কোরিয়ান ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে আজ হাজির হয়েছি। ড্রামাটির নাম হল ওয়ান হাই স্কুল হিরোজ। মূলত এটি একটি হাই স্কুল অ্যাকশন ড্রামা। এর সাথে এই গল্পে সুন্দর বন্ধুত্বও দেখানো হয়েছে। আশা করছি সব মিলিয়ে গল্পটি তোমাদের ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরু হয় ইয়নসং হাই স্কুল দেখিয়ে। গল্পের নায়ক উইগিয়াম আজই এই স্কুলে ট্রান্সফার হয়ে এসেছে। ওর বাবা টিচারকে বলছিল গিয়াম ছোটবেলা থেকেই পড়াশোনায় খুবই ভালো, অনেক ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও জিতেছে। এরপর টিচার গিয়ামকে ক্লাসে নিয়ে আসে আর নিজের পরিচয় দিতে বলে। গিয়াম শুধু নিজের নামটাই বলে আর খালি একটা সিটে গিয়ে বসে পড়ে। টিচার সবাইকে একটি ফর্ম ফিল আপ করতে দেয়। সেখানে ওদের ড্রিম জবের ব্যাপারেও লিখতে বলা হয়েছে। গিয়াম সেটার দিকে তাকিয়ে থাকে। ও ক্লাসে কারো সাথেই কথা বলে না। স্কুল শেষে গিয়াম কোচিংয়ে যায়। পড়া শেষ করে রাতে বাড়ি ফিরে। মা ওরই অপেক্ষা করছিল। আমরা বুঝতে পারি ওনার শরীর তেমন ভালো না। রুমে যাওয়ার পরও গিয়াম শুধু ওই ফর্মটাই দেখছিল। বাবার আসার শব্দ শুনে গিয়াম ঘাবড়ে যায় আর জলদি অঙ্ক করতে থাকে। বাবা এসেই জিজ্ঞেস করে ও আজ কতটুকু অঙ্ক সমাধান করেছে। গিয়াম বলে 178 পৃষ্ঠা পর্যন্ত হয়েছে। গিয়াম অঙ্কে কিছুটা ভুল করছিল, এজন্য বাবা বারবার ওর মাথায় মারছিল আর মনোযোগ দিতে বলে। গিয়ামের অনেক রাগ হয়, তবে ও কিছুই বলে না আর অঙ্কটা সমাধান করে ফেলে। আসলে গিয়ামের বাবা খুবই স্ট্রিক্ট। উনি চায় গিয়াম সারাদিন পড়ুক। এক কথায় উনি গিয়ামকে কন্ট্রোল করে। এসব কারণে গিয়াম অনেক ট্রমাতে ভুগছে। এমনকি প্রতি রাতে ও নিজেকে শেষ করার চেষ্টা করে। পরদিন গিয়াম স্কুলে আসে। ক্লাসের এক বুলি হং একটা ছেলেকে খুবই মারছিল। গিয়াম এসব ইগনোর করে নিজের সিটে গিয়ে পড়তে থাকে। এ সময় গিয়াম খেয়াল করে ওর বাবা ফর্মে ড্রিম জবের জায়গায় ডাক্তার লিখে দিয়েছে। ওর বাবা চায় ও ডাক্তার হোক, যেটা গিয়াম চায় না। ওর অনেক রাগ হয়। বুলি হং ছেলেটাকে মারার সময় ভুল করে গিয়ামের ওয়াকম্যানটা ফেলে দেয়। হং ছেলেটার মাথায়ও মারছিল। এই দেখে গিয়ামের ওর বাবার কথা মনে পড়ে আর আরও রাগ হয়। এজন্য ও হংয়ের উপর চিল্লায়। এই প্রথমবার হংয়ের উপর কেউ চিল্লালো, তাও ক্লাসের সবার সামনে। হং রেগে গিয়ামকে মারতে থাকে আর কেউ কিছুই বলে না। ক্লাস শেষে হং ওর আরেক বন্ধু সংজুনকে গিয়ামের ব্যাপারে বলছিল আর মজা নিচ্ছিল। গিয়ামকে যেতে দেখে ওরা গিয়ামকে সাইডে নিয়ে যায়। গিয়াম ওকে সরি বলে ওর উপর চিল্লানোর জন্য। হং বলে নিজের জায়গায় থাকবি। এর সাথে ওর টাকাগুলো নিয়ে নেয়। এখন থেকে আমি যখনই কল বা মেসেজ করব সাথে সাথে জবাব দিবি। গিয়াম বলে কোচিংয়ে আমার ক্লাস থাকে, বাসায় গিয়েও পড়তে হয়, আমি ব্যস্ত থাকি। হং ওকে জোরে থাপ্পড় মেরে বলে 10 সেকেন্ডের মাঝে আমাকে জবাব দিবি। গিয়ামের রাগ হয়, তবে ও কিছু না বলেই চলে যায়, কারণ ও কোনো ঝামেলায় জড়াতে চাচ্ছিল না। হং হাসতে থাকে, ও তো ভয়ে ফেটেই যাচ্ছে। সংজন বলে ওর চোখ দেখে তো একদমই মনে হয়নি ও তোদেরকে একটুও ভয় পেয়েছে। সন্ধ্যায় ওরা গিয়ামকে মেসেজ করে। গিয়াম কোনো রিপ্লাই করে না। পরদিনও স্কুলে আসার সময় গিয়াম ওদের মেসেজের কোনো জবাব দেয় না। ক্লাসে বসে পড়ছিল, তখনই হং এসে ওর মাথায় মেরে চিল্লাতে থাকে, আমাকে জবাব দিসনি কেন? গিয়াম ওকে সরি বলে। হং ওকে ধমকে শেষ সুযোগ দেয় আর ওর ওয়াকম্যানটা নিয়ে চলেই যাচ্ছিল। ওরা দেখে ওয়াকম্যানটা তো নষ্ট, মানে গিয়াম নষ্ট এটাই পড়ে থাকে। গিয়াম ওকে থামিয়ে বলে এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এটা ফেরত দে। এই শুনে হং ওকে এক লাথি মারে। গিয়াম আবারও দাঁড়িয়ে ওয়াকম্যানটা ফেরত চায়। হং কি করে ওর ওয়াকম্যানটা ফেলে দিয়ে পাড়াতে থাকে আর ওর মাথায় মেরে মেরে বলে কি করবি তুই? গিয়ামের সহ্যের বাঁধ ভেঙে যায় আর ওকে এক ঘুষি মারে, যা দেখে ক্লাসের সবাই অবাক। হং বোকা হয়ে যায়। এ সময় ক্লাসের ইয়ঙ্গি নামের ছেলেটাকে দেখানো হয়। ইয়ঙ্গির নজর গিয়ামের দিকে পড়ে। হং উঠে গিয়ামকে লাথি মেরে বলে তোকে তো মেরেই ফেলব। গিয়াম রেগেছিল আর দুজনের মাঝে সেই মারামারি হয়। গিয়াম ছিল বেশি পাওয়ারফুল,
ও হংকে ধরে ধরে মেরে ভর্তা বানিয়ে দেয়। একটা সময় হংয়ের গলা চেপে ধরে। হংয়ের বন্ধু গিয়মকে আটকাতে যাচ্ছিল। ইয়ঙ্গি ওকে থামিয়ে বলে, এখানের রেফারি আমি, তো ওদের মাঝে কেউ যেতে পারবে না। একটু পর গিয়ম হংকে ছেড়ে দেয় আর ওয়াকম্যান লাগিয়ে নিজের সিটেই যাচ্ছিল। তখনই হং চেয়ার দিয়ে ওকে মারতে নিচ্ছিল, তবে গিয়ম ধাপা ধাপ 2টা ঘুষি মেরে ওকে বেহুশ করে দেয়, যা দেখে সবাই অবাক। গিয়ম আবারও নিজের সিটে গিয়ে পড়তে থাকে। বাড়ি যাওয়ার সময় ইয়ঙ্গি ওর কাছে এসে কথা বলতে থাকে। ওর ফাইটিং স্কিলের অনেক প্রশংসাও করে। আরও বলে, আগামীকালও লড়াইয়ের জন্য তৈরি থেকো। গিয়ম বলে, আমার আর মারামারি করার ইচ্ছে নেই। ইয়ঙ্গি বলে, তোমাকে তো লড়াই করতেই হবে, তুমি হংকে মেরেছ, কাল হং ওর বন্ধুদের নিয়ে আসবে। গিয়ম বলে, আমার কোনো ইচ্ছে নেই লড়াই করার, এই বলে চলে যায়। বাসে বসেও ও হংকে মারার কথা ভেবে ভেবে খুশি হচ্ছিল, মানে ও এটা এনজয় করছিল। এই চক্করে ও আজ কোচিংয়ে যেতেও দেরি করে ফেলে, যেই খবর ওর বাবার কাছে চলে যায়। আর বাড়ি আসলে এর জন্য গিয়মকে বকাও শুনতে হয়। আমরা জানতে পারি গিয়মের বড় ভাই কিছু সময় আগে মারা গিয়েছে। গিয়ম প্রায় সময়ই তাকে হ্যালুসিনেট করে। ওর ভাই ওকে ওই ওয়াকম্যানটা উপহার দিয়েছিল, এ কারণেই সেটা গিয়মের কাছে এতটা গুরুত্বপূর্ণ। ওর ভাই ওকে বলেছিল কারো কথা না শুনে ও যেন নিজের মনের কথা শুনে নিজের মতো বাঁচে। যাই হোক, এ সময় রুমে ওর বাবা চলে আসে আর আবারও ও পড়তে বসে। পরদিন স্কুলে আসলে হং ওকে ধমকায়, তৈরি থাকিস, তুই আজ বাঁচবি না। গিয়ম বলে, গতকালের জন্য সরি, আর লড়াইয়ের কোনো মতলব আমার নেই। হং বলে, তোকে তো পরে দেখে নিব। ইয়ঙ্গি এসে বলে, তোমাকে তো লড়াই করতেই হবে। হং ওর বন্ধু সংজনকে নিয়ে আসবে, যে খুবই ভালো বক্সার। তাকে হারাতে হলে তোমাকে কিছু জানতে হবে। গিয়ম আবারও বলে, আমি লড়াই করব না, এই বলে ক্লাসে চলে যায়। ব্রেক টাইমে গিয়ম যখন ওয়াশরুমে ছিল, হং সংজুনকে নিয়ে এখানে চলে আসে। সংজুন ওকে লাথি মেরে ফেলে দেয়। ইয়ঙ্গি জানতো এমন কিছুই হবে, তাই ইয়ঙ্গিও এখানে চলে আসে। বুলিরা সবাইকে বলে এখান থেকে বের হতে। ইয়ঙ্গি বলে, আমি রেফারি হয়ে থেকে যাই। গিয়ম ওকে বলে, আমি তোমার বন্ধুকে সরি বলে দিয়েছি, আমি আর লড়াই করতে চাই না। তবে সংজুন ওকে এক ঘুষি মারে। গিয়মের এতে অনেক রাগ হয়। গিয়মও লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছিল। তখনই এখানে এক টিচার চলে আসে আর সবাইকে ক্লাসে পাঠিয়ে দেয়। উনি সংজুনকে খুবই বকা লাগায়। ওদিকে ইয়ঙ্গি গিয়মকে বলে, তোর রাগ হচ্ছিল তাই না, আমি দেখেছি তুই লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছিলি। গিয়ম বলে, আমি তো বলেছি আমি লড়াই করতে চাই না, নিজের সিটে যা। একটু পর গিয়ম ক্লাসের বাহিরে যায়। ফিরে এসে দেখে ওর ব্যাগে ওর ওয়াকম্যানটা নেই। তখনই হং ওকে কল করে আর ওয়াকম্যানটা নিয়ে যেতে বলে। গিয়ম রেগে জলদি সেদিকেই যাচ্ছিল। ইয়ঙ্গি ওর পিছু এসে বলে, দৌড়ালে হাঁপিয়ে যাবে, নিজের পাওয়ার সেভ রাখ। এরপর ওরা সেখানে পৌঁছায়। ওয়াকম্যানটা নেয়ার জন্য সংজুন ওকে উপরে আসতে বলে আর ওকে লড়াইয়ে হারাতে বলে। আর কি, দুজনের মাঝে লড়াই শুরু। যেহেতু সংজুন বক্সার ছিল, তাই গিয়ম প্রথমে ওর সাথে পারছিল না। গিয়মও হার মানে না, এত মার খাওয়ার পরও বারবার উঠে দাঁড়াচ্ছিল। ও মনোযোগের সাথে সংজুনের মুভগুলো বোঝার চেষ্টা করছিল, ফলে সংজুনের অ্যাটাক ট্রিকগুলো ও বুঝে ফেলে আর ওকে জোরে ঘুষি মারে। সংজুন অবাক। একটা সময় গিয়ম ওকে নিয়ে সিঁড়ি থেকে লাফ মারে, এতে সংজুনই বেশি ব্যথা পায়। গিয়ম ইচ্ছে মতো ওকে মারতে থাকে। তোর মতো পোলাপানের জন্য স্কুলের কি অবস্থা হয় বুঝিস, সাধারণ ছাত্ররা কতটা অশান্তিতে ভোগে, আর ওকে অনেক পেটায়। এই দেখে হং আর ওর বন্ধু তো ভয়ে শেষ। ওয়াকম্যানটা পড়ার পর গিয়ম শান্ত হয়। এরপর গিয়ম ফ্রেশ হচ্ছিল। ইয়ঙ্গি বলে, তোর ফাইটিং স্কিল ভালো ডেভেলপ হচ্ছে, কিন্তু এখনও অনেক দূর যেতে হবে, মাত্র তো শুরু, ওরা এখানেই থেমে যাবে না। এ সময় গিয়মের বাবা ওকে মেসেজ করে যে ও কোচিংয়ের জন্য দেরি করছে। গিয়ম ইয়ঙ্গির সাথে কাপড় এক্সচেঞ্জ করে নেয়। ইয়ঙ্গি ওকে একটা বেবি ক্রিমও দেয় যেন মুখের আঘাতগুলো ঢাকতে পারে। কোচিং শেষে গিয়ম দেখে ওর বাবা টিচারদের উপর চিল্লাচ্ছে, কারণ গিয়ম কিছুটা নাম্বার কম পেয়েছে।
যার জন্য ওর বাবা টিচারদের পড়ানোর কৌশলকে দোষ দিচ্ছিল। গিয়মের অনেক রাগ হয়। তবে আজ যে ও সংজুনকে মেরেছে তা ভেবে ওর কিছুটা ভালো লাগছিল। আসলে গিয়ম ওর বাবার উপরের সকল রাগ বুলিদের উপর ঝাড়ছিল, যার ফলে গিয়ম আজ শান্তি মতো ঘুমাতে পারে। সকালে মা ওকে জাগাতে এসে ওর আঘাতগুলোর ব্যাপারে জিজ্ঞেস করে। গিয়ম মিথ্যে বলে বাস্কেটবল খেলতে গিয়ে লেগেছে। অনেক দিন পর গিয়ম আজ খুশি ছিল, ভালো মতো খাবারও খায়। এরপর স্কুলে আসে। ওদিকে সিনিয়র সেকেন্ড ইয়ারের বুলিরা যখন জানতে পারে সংজুন আর হং ফার্স্ট ইয়ারের ওদের ক্লাসেরই এক ছেলের কাছে মার খেয়েছে, সিনিয়র জি হিয়ক রেগে ওদের মারতে থাকে আর বলে ওই ছেলের মাথা ফাটিয়ে দিবি, আর না হয় তোরা সবগুলা মরবি। স্কুল ছুটি হলে ইয়ুঙ্গি গিয়মের পিছু পিছু যাচ্ছিল, মানে দুজনের অনেকটাই বন্ধুত্ব হয়ে গেছে। গলিতে সংজুন আর হং ওদের অপেক্ষা করছিল। ইয়ুঙ্গি গিয়মকে বলে সেকেন্ড ইয়ারের সিনিয়ররা সংজুন আর হংকে ডেকেছে, এর মানে ওরাও তোমার সাথে লড়াই করতে আসবে, তাই তোমার প্রস্তুত থাকা উচিত। গিয়ম আবারও বলে ও লড়াই করতে চায় না। তখনই সংজুন বাইকে করে এসে এক লাঠি দিয়ে গিয়মের মাথায় বাড়ি মেরে চলে যায়। ইয়ুঙ্গি ভয় পেয়ে জলদি অ্যাম্বুলেন্স ডাকে আর ওকে হাসপাতালে আনে। হুশে এসেই গিয়ম ঘাবড়ে জলদি স্যালাইন ট্যালাইন খুলে কোচিংয়ে যেতে নিচ্ছিল। তখনই ওর বাবা মাও চলে আসে। হাসপাতালের বাহিরে সংজুন ছিল। ওর ভয় হচ্ছিল গিয়মের অবস্থা যদি বেশি খারাপ হয়ে যায়। বাবা গিয়মকে জিজ্ঞেস করে এটা কিভাবে হলো। ইয়ুঙ্গি জলদি বাহানা করে বলে ও সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। বাবা ইয়ুঙ্গির ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, স্পেশালি ওর রেজাল্টের ব্যাপারে। ইয়ুঙ্গি যখন বলে ও তেমন ভালো ছাত্র না, উনি আজবভাবে ওকে দেখতে থাকে। বেচারা জলদি বাহানা করে চলে যায়। গিয়ম বাবাকে সরি বলে। উনি বলে তোমার উচিত নিজের খেয়াল রাখা, এতে করে তোমার পড়াশোনার যেন ক্ষতি না হয়। মায়ের ওকে নিয়ে চিন্তা হচ্ছিল, কারণ উনি তো ওনার বড় ছেলেকে হারিয়ে ফেলেছে। হাসপাতালে ইমার্জেন্সি এক রোগী আসলে ওনার বড় ছেলের মৃত্যুর কথা মনে পড়ে যায়। সেই ঘটনা থেকে উনি এখনও বের হতে পারেনি। এতে ওনার শরীর খারাপ হতে থাকে। সংজন ভেতরে যাওয়ার সময় ওনাকে এভাবে দেখে ডাক্তার ডাকার কথা বলে। উনি বলে না না, দরকার নেই। আসলে সংজনের গিয়মের জন্য চিন্তা হচ্ছিল। ও ওনার কাছে গিয়মের ব্যাপারে জিজ্ঞেস করে। মা বলে ও এখন ঠিক আছে। এটা জানার পর সংজুন ওনাকে সরি বলে জলদি চলে যায়। কিছু সময় রেস্ট নেয়ার পর গিয়মকে বাড়ি নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ইয়ুঙ্গি আবারও হাসপাতালে আসে। এখানে ওর কেউ একজন কোমায় ছিল, যে ঘটনার ব্যাপারে আমরা সামনেই জানতে পারব। মা গিয়মকে বলে কিছুদিন রেস্ট নিতে। গিয়ম বলে আমি ঠিক আছি, আর পরদিনই স্কুলে আসে। ক্লাসে যাওয়ার সময় গিয়ম সংজুনকে বলে তুই যে ভিতুর মতো আমার উপর হামলা করেছিস, আমি কিছুই বলবো না। তোর মাঝে যদি বিন্দু পরিমাণ আত্মসম্মান থাকে, এসব কিছু এখানেই থামা। সংজুন বলে তোর উচিত হয়নি স্কুলে আসা, যেহেতু এসেই পড়েছিস নীরবে থাকিস। কিন্তু সিনিয়র সংজুনকে অনেক মারে গিয়মকে ভালো মতো না পেটানোর জন্য। এরপর তো সিনিয়র নিজেই গিয়মের ক্লাসে চলে আসে ওকে শিক্ষা দেওয়ার জন্য। ইয়ুঙ্গি এসে বলে আপনারা যদি ক্লাসের ভেতরই এসব করেন তাহলে তো আমাকে টিচারকে ডাকতেই হবে। সিনিয়র বলে আরে কে রে তুই? ইয়ুঙ্গি বলে অ্যাসিস্ট্যান্ট ভেবে নিন। সিনিয়র হংকে মেরে বলে তুই এই বেয়াদবগুলাকে সামলাতে পারিস না। দেন ওরা গিয়ম আর ইয়ুঙ্গিকে ছাদে নিয়ে আসে। গিয়ম ওনাকেও সরি বলে সব দোষ আমার, এখানে ইয়ুঙ্গির দোষ নেই, ওকে যেতে দিন। সিনিয়রও ইয়ুঙ্গিকে পেছনে গিয়ে ওদের সাথে দাঁড়াতে বলে। এরপর সংজনকে ডেকে ওদের সামনাসামনি দাঁড় করায়। সিনিয়রের কথা মতো গিয়ম সংজনের কাছেও মাফ চায়, কারণ ও লড়াই করতে চাচ্ছিল না। কিন্তু এই সিনিয়র সংজনকে বলে গিয়মকে মারার জন্য। সংজন এবার গিয়মকে মারতে নিষেধ করে দেয়। সিনিয়র রেগে ওকে অনেক মারতে থাকে, যা দেখে গিয়মের খারাপ লাগে। আরও লাথি, যেটা দেখে সবাই অবাক। গিয়ম ইয়ুঙ্গিকে বলে আমি যদি এটাকে শেষ করে দেই এরপর আর কয়টা বাকি থাকবে? ইয়ুঙ্গি বলে আর দুজন। গিয়ম বলে তাহলে চল এদের খেলা এখানেই শেষ করি। এর সাথে ও সিনিয়রের হাত থেকে লাঠিটা নিয়ে
তাকে এক ঘুষি মারে। দেন এদের লড়াই শুরু। প্রথমে গিয়ম সিনিয়রকে কয়েকটা মারে, কিন্তু সিনিয়র লাঠিটা নিয়েই ওকে অনেক মারতে থাকে। ফলে গিয়ম আর ওর সাথে পেরে ওঠে না। সিনিয়র ওর গলা চেপে ধরে। গিয়ম বেহুশ হয়েই যাচ্ছিল, তখনই সংজুন এসে সিনিয়রকে লাথি মেরে সরিয়ে দেয়। মানে সংজুন গিয়মের সাহায্য করল। সিনিয়রের আরও রাগ হয়, উনি গিয়মকে আরও মারতে থাকে। গিয়ম এবার লাঠিটা টেনে ফেলে দিয়ে সিনিয়রকে ধাপা ধাপ কয়েকটা ঘুষি মারে, আর সেই লাঠিটা ভেঙে এক লাথিতে সিনিয়রকে বেহুশ করে দেয়। চামচাগুলা গিয়মকে মারতে আসছিল। ইয়ঙ্গি ওদের থামিয়ে বলে, এটা 1-to-1 ফাইট ছিল, যেখানে গিয়ম জিতে গেছে। তোমরা মাঝখানে এসো না, আর না হয় আমি টিচারকে ডাকবো অথবা পুলিশকে। তাই বাকি বুলিরাও থেমে যায়। সংজুন আজ গিয়মের সাহায্য করে খুশি ছিল। নিচে এসে গিয়মকে জিজ্ঞেস করে বাকি দুজন বুলিরা কারা। ইয়ঙ্গি বলে 3rd ইয়ারের। তারা এই স্কুলের সকল বুলিদের বস, সংশিক আর সংউক। এদিক দিয়ে সংজুন আর হং যাচ্ছিল। সংজুন ডিসাইড করেছে ও আর বুলিদের সাথে চলবে না, মানে ও ভালো হয়ে গেছে। অন্যদিকে 2nd ইয়ারের বুলি গিয়ে 3rd ইয়ারের সিনিয়র বুলিদের কাছে গিয়মের ব্যাপারে বলে। এরাই হলো সংশিক আর সংউক। গিয়ম ক্লাসে যাওয়ার সময় ওর হাঁটতে কষ্ট হচ্ছিল, কারণ ওর পায়ে ব্যথা ছিল। তখনই সংশিক এসে ওর সাহায্য করে ক্লাসে ছেড়ে দেয়। যাওয়ার সময় আবার গিয়মের থেকে টাকাও চেয়ে নিয়ে যায়। ক্লাস শেষে গিয়ম কোচিংয়ে যায়, তবে ওর মাথায় শুধু মারামারি ঘুরছিল। ফলে ক্লাসে ওর মনোযোগী ছিল না, যে কারণে স্যারের কাছে ওকে বকাও শুনতে হয়। ক্লাস শেষে গিয়ম বের হয়ে দেখে সংশিক ওর গ্যাং নিয়ে ওরই অপেক্ষা করছে। সংশিক বলে, তোর পা তো খুব জলদি ভালো হয়ে গেছে। ওর কথা শুনে গিয়ম বুঝতে পারে এটাই 3rd ইয়ারের সিনিয়র বুলি। গিয়ম বলে, লড়াই করতে চাস? চল তাহলে, এখানেই সব শেষ করি। সংশিক বলে, আমি আজ লড়াই করার মুডে নেই। তোর যখন এতই শখ, শুনে রাখ, আমি লড়াই শুরু করলে তুই আর পায়ে হেঁটে বাড়ি যেতে পারবি না। গিয়ম লড়াইয়ের জন্য রেডি হতেই নিচ্ছিল, তখনই ওর বাবা ওকে নিতে চলে আসে। এজন্য গিয়ম চলে যায়। বাবা ওকে এ সকল ছেলেদের থেকে দূরে থাকতে বলে। পরদিন স্কুলে আসলে ইয়ঙ্গি বলে, সংশিক সত্যি তোর কোচিংয়ে গিয়েছিল লড়াইয়ের জন্য। এ সময় তোর উচিত লড়াই থেকে দূরে থাকা, কারণ গতকালের লড়াইয়ে ভালোই আহত হয়েছিস। তাই পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তুই লড়াইয়ের ব্যাপারে ভাবিসই না। তখনই ওরা ক্লাসের বাহিরে সংশিক আর সংউককে দেখতে পায়। ক্লাসের ভেতরে এসে ওরা গিয়মকে ধমকায়, তোকে আমার ভালো লেগেছে, এক হলে আমার দলে যোগ দে, আর না হয় মরার জন্য রেডি হ। গিয়ম বলে, খুব কুল সাজার নাটক করছিস, আসলে তো তোরা স্কুলের গুন্ডা। সংশিক হেসে বলে, ও, এর মানে তুই মরতে চাস? আর ওর মাথায় কোকা কোলা ঢেলে দেয়, এমনকি বোতলটাও ওর মাথায় মেরে যায়। গিয়মের খুবই রাগ হচ্ছিল। ইয়ঙ্গি ওকে ইশারা করে কিছু করতে নিষেধ করে। গিয়মও নিজেকে শান্ত করে। আজ স্কুল শেষে বাবা মায়ের সাথে গিয়ম দাদার বাসায় যায়। আজ ওর দাদার জন্মদিন। আমরা এখানে দেখি ওদের পরিবারের সবাই খুবই ধনী ছিল। গিয়মের বাবাও এক হাসপাতালের সিও, তবে বাকিদের তুলনায় কমই ধনী। তাই দাদা ওর বাবা মাকে ছোট করে দেখে। দাদা ওকে বলে, জানো, আমি চাইলেই কল করে তোমার বাবার জন্য নতুন ডিল আনতে পারি, বা তোমার বাবার হাসপাতালটা বন্ধও করতে পারি। এটাকে কি বলে জানো? গিয়ম বলে, ক্ষমতার অপব্যবহার। দাদার তো রাগ হয়, আর হেসে বলে, একে বলে ক্ষমতা। আমার কাছে সেটা আছে। তোমাকে এমনই হতে হবে। আমি চাই না তুমি তোমার বাবার মতো হও। গিয়মের বয়স এখনও 18 হয়নি। উনি ওকে জোর করে অ্যালকোহলও খাওয়ায়। বাহিরে এসে গিয়ম আবারও ওর ভাইকে হ্যালুসিনেট করছিল, আর সেদিকে যেতে গিয়ে গিয়ম পুলে পড়ে যায়। বাবা জলদি ওকে তোলে। মা যখন জানতে পারে দাদা ওকে অ্যালকোহল দিয়েছে, উনি তো খুব রাগ করে। দাদা উল্টো ওনাদের উপরই চিল্লায়, আমি তো ওকে স্ট্রং বানাতে চাই, তোমাদের মতো অপদার্থ না। তোমরা তো বাচ্চাদের শিক্ষাই দিতে পারো না। একজন তো মরেছে, এ কি করবে কে জানে। মানে এই লোক গিয়মের বাবার থেকেও বেশি খারাপ। ভাইয়াকে নিয়ে এমন কথা শুনে গিয়মের অনেক রাগ হয়, আর নিজের রাগ ছাড়ার জন্য পরদিনই গিয়ম স্কুলে এসে 3rd ইয়ারের বুলিদের সাথে লড়াই করতে যায়।
কারণ লড়াই করেই ওর রাগটা শান্ত হয়। ইয়ঙ্গি ওকে থামানোর চেষ্টা করে, তুই এখনও ভালো মতো সুস্থ হসনি। তবে গিয়ম ওর কথাই শোনে না। সংশিক এখনও গিয়মের মজা নিচ্ছিল। গিয়ম ওর থেকে কোকা কোলার বোতলটা নিয়ে ওর মাথাতেই ঢেলে দেয়। চল, লড়াই হবে। সংশিক বলে ক্লাসে না, লড়াইয়ের জন্য ও বাহিরেই যাচ্ছিল। গিয়ম সংশিকের মাথায় বোতলটা ছুঁড়ে মারে, যেমনটা ও করেছিল। পুরো ক্লাসের সামনে ও সংশিককে অপমান করে। সবাই তো অবাক। এরপর ওরা ব্যান্ড রুমে যায় লড়াই করতে। লড়াই শুরু হয়ে যায়। প্রথমে গিয়ম ওর সাথে পারে না। সংশিক খুবই ফাস্ট ছিল। গিয়ম ওর ট্রিক বোঝার চেষ্টা করছিল, তবে একটা সময় সংশিক ওকে চেপে ধরে বেহুশি করে দেয়। সংশিক হেসে বলে, এত দুর্বল হয়ে আমার সাথে লড়াই করতে এসেছে, এখন থেকে আমি তোকে দেখে নিব। এরপর ও ইয়ঙ্গিকেও চ্যালেঞ্জ করে। ইয়ঙ্গি বলে ঠিক আছে, চল লড়াই হয়ে যাক। ইয়ঙ্গিও লড়াই করতেই যাচ্ছিল, তখনই গিয়ম হুঁশে চলে আসে আর ইয়ঙ্গিকে পিছে যেতে বলে। ও আমার শিকার। গিয়ম সংশিকের সাথে আবারও লড়াইয়ের জন্য উঠে দাঁড়ায়। এবার গিয়ম সংশিকের হামলা থেকে বাঁচতে পারছিল আর ওকে অনেকগুলো ঘুষিও মারে। তবে সংশিক আবারও গিয়মের গলাটা চেপে ধরে। গিয়ম বলে, তুই যদি আবারও আমাকে বেহুশ করেছিস, আমি তোকে মেরেই দিব। সংশিক তো ওর উপর হাসতে থাকে। গিয়ম এবার উঠে ওর মুখে অনেক ঘুষি মারতে থাকে। এর ফলে সংশিকের নাক মুখ থেকে রক্ত বের হতে থাকে। এই দেখে সংউক গিয়মকে মারতেই যাচ্ছিল, তখনই ইয়ঙ্গি এসে ওকে এক লাথি মারে, যেটা দেখে সবাই অবাক, কারণ সবাই ভাবছিল ইয়ঙ্গি লড়াই করতে জানে না। ইয়ঙ্গি গিয়মকে বলে, তুই ওকে দেখ আর আমি ওকে দেখে নিচ্ছি। সংউকও ইয়ঙ্গির সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। সবাই এবার ওদের লড়াই দেখছিল। ইয়ঙ্গি খুব সহজেই ওকে ধুলাই করছিল। এতে বুঝতে পারি ইয়ঙ্গিও লড়াইয়ে খুবই ভালো। শেষে নিজের ফ্যান সার্ভিস শটের মাধ্যমে ইয়ঙ্গি সংউককে বেহুশ করে দেয়, যা দেখে সবাই অবাক। এরপর আবারও গিয়ম আর সংশিকের লড়াই শুরু। দুজন দুজনকে সমান সমান মারছিল। একটা সময় সংশিক গিয়মের হাতটা ভেঙেই দিচ্ছিল। গিয়ম ব্যথায় চিল্লাচ্ছিল আর কোনোভাবে উঠে দাঁড়িয়ে সংশিকের মুখে এক লাথি মারে। ফলে সংশিককে ওকে ছাড়তেই হয়। গিয়ম এবার ইয়ঙ্গির ফ্যান সার্ভিস শট ব্যবহার করে সংশিককেও বেহুশ করে দেয়। মানে ওরা দুই বন্ধু এই স্কুলের বুলিদের বসদেরকেই হারিয়ে দিল। এই দেখে তো চামচারাও ভয় পেয়ে যায়। যাওয়ার সময় গিয়ম ওদের ওয়ার্নিং দিয়ে যায়, তোরা যদি স্কুলে আর কাউকে বুলি করেছিস, আমাদের চেয়ে খারাপ আর কেউ হবে না। অন্যদিকে আমরা দেখি গিয়মের মা বড় ছেলের মৃত্যুতে অনেক ডিপ্রেশনে ভোগে, যার জন্য উনি থেরাপিস্টও দেখায়। আমরা জানতে পারি গিয়মের বড় ভাই মেডিকেল কলেজে ভর্তি হওয়ার 1 মাস পরেই মারা গিয়েছে। কিভাবে মারা গিয়েছে তা সামনেই জানতে পারবো। ইয়ঙ্গি গিয়মকে বলে, তুই আমাদের স্কুলের সকল বুলিদের হারিয়ে দিয়েছিস, এখন তুই শান্তিমতো পড়াশোনা করতে পারবি। তবে গিয়মের তো লড়াই করতে ভালোই লাগছিল, কারণ এর মাধ্যমেই ও নিজের সকল রাগ ঝাড়তে পারত আর নিজেকে শান্ত করতে পারত। কিন্তু এখন আর পড়াশোনায় ওর মনই বসছিল না। কোচিংয়ের স্যার ওকে বকা দেয়। উনি যখন ওর মাথায় মারে, গিয়ম রেগে ওনার হাতটা ধরে ফেলে, দেন সরিও বলে। স্যার রেগে ওকে ক্লাস থেকে বের হয়ে যেতে বললে গিয়মও বাড়ি চলে যায়। এজন্য বাবা ওকে বকা লাগায় এভাবে কোচিং থেকে চলে আসার জন্য, আর কাল গিয়ে স্যারের কাছে মাফও চাইতে বলে। পরদিন ইয়ঙ্গি গিয়মকে দেখা করতে ডাকে। গিয়ম জিজ্ঞেস করে, কিছু কি হয়েছে? ইয়ঙ্গি বলে, না, তুই না বলেছিলি এর আগে তুই সংমুন স্কুলে পড়তি? ওই স্কুলের 2nd ইয়ারের নামহিয়াব নামের ধনী এক ছেলে অসহায় বাচ্চাদের খুব বাজেভাবে বুলি করে। একটা ভিডিও দেখায় যেখানে নামহিয়াব এক ছেলের পা অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিচ্ছিল। এই ঘটনা জানাজানি হলেও নামহিয়াবের বাবা টাকা ঢেলে ঘটনা ধামাচাপা দিয়ে দিয়েছে। ওরা এরকম অনেক অসহায় ছেলেদেরকেই অত্যাচার করে। ইয়ঙ্গি বলে, চল আমরা একসাথে এ সকল বুলিদেরকে শিক্ষা দেই, যারা অন্যদের সাথে অন্যায় করে। গিয়ম বলে, পাগল হয়েছিস তুই? আমি আর লড়াই করতে চাই না। বাবার কল আসলে ও চলেই যাচ্ছিল। তখনই একটা ছেলে ওকে ড্রিঙ্ক দিয়ে ধন্যবাদ বলে।
তুমি বুলিদের শিক্ষা দেওয়ার পর ওরা আর আমাকে জ্বালায় না। তোমাকে অনেক ধন্যবাদ। ইয়ঙ্গি গিয়ামকে পিঞ্চ মেরে বলে, ওকে ধন্যবাদ বলার দরকার নেই। গিয়াম এটা তোমার জন্য করেনি। ও অন্যদের নিয়ে ভাবে না। ও লড়াই করে শুধু নিজের স্ট্রেস কমানোর জন্য, কারণ ও নিজের বাবার উপর রাগ দেখাতে পারে না। গিয়াম কিছু না বলেই চলে যায়। রাতের বেলা গিয়মের বাবা ওকে এক হাই ক্লাস পার্টিতে নিয়ে যায়। বাবা বলে, তোমাকে সিও মিস্টার কিমের সাথে দেখা করাবো। ওনার একটা মেডিকেল কলেজ আছে। আগামী বছর তো তুমি সেখানে পরীক্ষা দিবে, তাই আগে থেকেই পরিচয় থাকলে ভালো হবে। এই মিস্টার কিমের ছেলে আর কেউ না, নাম হিয়াপ ছিল। গিয়াম ওকে দেখেই চিনে ফেলে। এটা তো ভিডিওর ওই বুলি যে এক ছেলের পা অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছে। সবাই তো নাম হিয়াপের খুবই প্রশংসা করছিল। প্রতিবন্ধী মানুষদের সাহায্যের জন্য এআই বানিয়ে সায়েন্স ফেয়ারে নাম হিয়াপ অ্যাওয়ার্ডও জিতেছে। ওকে এভাবে হাসতে দেখে গিয়মের খুবই রাগ হয়, আর সোজা নাম হিয়াপকে বলে, ওই ছেলের কি হয়েছে যার পা তুমি অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছ? এইভাবে সবার সামনে এই কথা বলার জন্য বাবা ওকে চুপ করাতে থাকে। মিস্টার কিম বলে, ওটা শুধু একটা রিউমার, আর কিছুই না। গিয়াম বলে, ওই ভিডিও আমিও দেখেছি। প্রতিবন্ধী মানুষদের জন্য এআই বানিয়ে নিজেই মানুষদেরকে প্রতিবন্ধী বানিয়ে দেয়। এই শুনে ওর বাবা ওকে সাইডে নিয়ে বকতে থাকে। গিয়াম বলে, আমি নিজের চোখে দেখেছি নামহিয়াব কিভাবে ওই ছেলের পা পুড়িয়েছে। ও ছেলেদের থেকে টাকাও নিয়ে যায়। বাবা উল্টো ওর উপর চিল্লাতে থাকে, পাওয়ারফুল লোকরা এমন রিউমরে ফাঁসেই। এই দুনিয়াতে দু ধরনের মানুষ হয়, একদল মানুষের টাকা চুরি করে, আর আরেক দল নিজেদের টাকা চুরি হতে দেয়, যাদেরকে বোকা বলা হয়। এই দুনিয়াটা এভাবেই চলে। নামহিয়াবকে দেখো, ও কিভাবে এসব ঝামেলা সামলাচ্ছে। আমি তোমাকে এখানে এনেছি এই ধরনের অ্যাটিটিউড শেখার জন্য। চলো ভেতরে গিয়ে নামহিয়াবের কাছে মাফ চাইবে। গিয়ম বলে, কেন? আমি কেন ওর মতো খারাপ একটা মানুষ হব? আমি এরকম মানুষ হতে চাই না। বাবা ওর উপর চিল্লাতে থাকে। গিয়ম বলে, আপনি কি চান আমার অবস্থাটাও ভাইয়ার মতো হোক? ভাইয়ার সাথে যা হয়েছে এরপরও? বাবা রেগে ওকে চড় মারে। গিয়মও রাগ করে সোজা ইয়ঙ্গির ঘরে চলে যায় আর বলে, চল ওই নামহিয়াবকে শিক্ষা দেই। মানে এবার ওরা সকল বুলিদেরকে শিক্ষা দিবে। পরের দৃশ্যে দেখানো হয় নামহিয়ব ওর দল নিয়ে এক ছেলেকে অনেক মারছে। ওরা এই ছেলেটাকে এতটাই জ্বালিয়েছে, ছেলেটা আর সহ্য করতে না পেরে নিজের জীবন দিতেই যাচ্ছিল। তখনই দুজন এসে ওকে থামায়, যারা আর কেউ না, গিয়াম আর ইয়ঙ্গি ছিল। এই ছেলেটার মাধ্যমে ওরা নামহিয়াবের কাছে পৌঁছে যায়। নামহিয়াব যখন ছেলেটাকে আবারও মারছিল, তখনই ইয়ঙ্গি আর গিয়াম মাস্ক পরে এখানে চলে আসে আর নামহিয়াবকে ডাকতে থাকে। নামহিয়াব বলে, কারা রে তোরা? ইয়ঙ্গি ইংলিশে নিজেদের পরিচয় দেয়, উই আর হাই স্কুল সুপার হিরোস। এই বলে ওরা বুলিদের উপর ঝাঁপিয়ে পড়ে। ইয়ঙ্গি নামহিয়াবের চামচাদের মারছিল আর গিয়াম নামহিয়াবের সাথে। প্রথমে গিয়াম ওর সাথে পারছিল না, ওর মুভগুলা খেয়াল করছিল। এতদিন গিয়াম বাকি বুলিদের সাথে লড়াই করে তাদের স্কিলগুলোও শিখে নিয়েছে। সেগুলো মনে করে গিয়াম নামহিয়াবকে মারছিল। একটা সময় নামহিয়াব ওকে ধরে ফেললে ইয়ঙ্গি এসে গিয়ামকে ছাড়ায়, আর গিয়ামের জায়গায় ইয়ঙ্গি এবার ওর সাথে লড়াই করে। নামহিয়াব ওকেও ফাঁসিয়ে ধরলে গিয়াম গিয়ে ইয়ঙ্গিকে ছাড়ায়। এতক্ষণে ও নামহিয়াবের সকল মুভগুলাও ধরে ফেলেছে। এবার গিয়াম ইচ্ছে মতো ওকে ধুলাই করে। শেষে ফ্যান সার্ভিস শটের মাধ্যমে নামহিয়াবকেও ফেলে দেয়। ওরা এরপর নামহিয়াবকে বসিয়ে ওর ভিডিও করতে থাকে। ওকে দিয়ে বুলি হওয়া ছেলেটার কাছেও মাফ চাওয়ায়। ইয়ঙ্গি ছেলেটাকে বলে, তুমি কি ওকে ক্ষমা করতে পারবে? ক্ষমা করাটা বাধ্যতামূলক না। ওকে মেরে তোমার রাগটা ঝাড়তে পারো, সাহসটা দেখিয়ে দাও। তুমি দুর্বল বলেই ওরা তোমাকে টার্গেট করেছে। চিন্তা করো না, নামহিয়াব আর তোমাকে কিছু করবে না। আর না হয় আমরা এই ভিডিও ভাইরাল করে দিব। এসব শুনে ছেলেটাও নামহিয়াবকে লাথি মেরে নিজের কষ্টগুলো দূর করে। গিয়াম আর ইয়ঙ্গি ওদের ফার্স্ট উইন সেলিব্রেট করে। ওরা খুবই খুশি ছিল। এরপর ওরা নিজেদের কাপড় চেঞ্জ করে বাড়ি চলে যায়। ইয়ঙ্গি যায় হাসপাতালে। আসলে যে ছেলেটা কোমাতে আছে ও ইয়ঙ্গির বন্ধু জিসং।
ইয়ঙ্গি ওর সামনে নামহিয়াপের মাফ চাওয়া ভিডিওটা ছাড়ে আর বলে, বাকিদেরও আমি এভাবেই শিক্ষা দিব। এতে আমরা বুঝতে পারি বুলিদের কারণেই আজ জিসংয়ের এই অবস্থা। আর ইয়ঙ্গি ওর বন্ধুর প্রতিশোধই নিচ্ছে, যেটার ব্যাপারে ও গিয়ামকে বলেনি। কিছুদিন পর ওদের পরীক্ষা শেষ হয়। ইয়ঙ্গি গিয়ামকে বলে, আমাদের পরের টার্গেট বাছাই করে ফেলেছি, আগামীকালই আমাদের কাজ আবারও শুরু করব। দুজন ক্লাস থেকে বাহিরে এসে দেখে হং সংজুনকে বলছিল আবারও ওদের গ্যাংয়ে ফিরে আসতে। তবে সংজুন আর গুন্ডামি করতে চাচ্ছিল না, ও আবারও বক্সিংয়ে ফিরে যেতে চাচ্ছিল। গিয়াম এসে হংকে ধমকায় সংজুনকে একা ছেড়ে দিতে বলে, তাই ওরাও চলে যায়। ওদিকে টিচার্স অফিসে যে নামের রহস্যজনক এক ছাত্রকে দেখানো হয়, যে আজই অন্য স্কুল থেকে ট্রান্সফার হয়ে এখানে আসলো। টিচার বলে, এটা তোমার শেষ সুযোগ, তাই এখানে শান্ত মতো থেকো। যে থার্ড ইয়ারের ছাত্র ছিল, ও ভুল করে সংশিকের সিটে বসে পড়ে। সংশিক এসে ভাব দেখাতে থাকে আর সিটটা ছাড়তে বলে, যে ওকে সরি বলে অন্য সিটেই যাচ্ছিল। সংশিক বলে, তুমি যদি সত্যি সরি ফিল করো আমাকে টাকা দাও। যে টাকা বের করে বলে, আমি এখানে শান্তি মতো থাকতে চাই। সংশিক বলে, তাহলে তো প্রতি সপ্তাহে 1,00,000 উন করে দিতে হবে। এই শুনে যে টাকাটা আবারও পকেটে রেখে দেয়। সংশিকের ইগোতে লাগে আর ওকে মারতে যায়, তবে ও কোনোভাবে জেকে ছুঁতেও পারছিল না। একবার ওর টাইটা ধরতে পারলেও যে টাইটা খুলে ফেলে, যার ফলে সংশিক পড়ে যায়। আবারও মারতে গেলে যে ওকে তুলে ফেলে দেয়, মানে নিজের অপমান নিজেই করল। টিচার আসলে সবাই শান্ত হয়ে যায়। তার তো অনেক ইগোতে লাগে। সে জের থেকে প্রতিশোধ নেয়ার জন্য হংকে কিছু করতে বলে। হং গিয়ে ইয়ঙ্গি আর গিয়ামকে মিথ্যে কথা বলে, আজ স্কুলে নতুন একটা ছেলে এসেছে, এসেই সিনিয়র সংশিকের সাথে মারামারি শুরু করেছে। সে বলেছে স্কুলটা দখল করতে যায়, বাকিদেরকেও বুলি করছে। আরও বলেছে এখন থেকে ও থার্ড ইয়ারের বস। এই শুনে গিয়াম আর ইয়ঙ্গি থার্ড ইয়ারের ক্লাসে যায়। ইয়ঙ্গি বলে, শুনলাম আপনি এসেই মারামারি শুরু করে দিয়েছেন। সিনিয়র সংশিককে হারিয়েও কিছুই হবে না, কাউকে বুলি করার আগে গিয়ামের সাথে লড়াই করতে হবে। যে বলে, আমরা বাহিরে গিয়ে কথা বলি। এরপর 3 জন স্কুলের ছাদে আসে। যে বলে, তোমরা ভুল বুঝছ, আমার লড়াই করার কোনো ইচ্ছেই নেই। গিয়াম বলে, তাহলে সংশিকের সাথে মারামারি কেন করেছিস? যে বলে, আমি শুধু থামিয়েছি, লড়াই ওই শুরু করেছে। গিয়াম বলে, তাহলে আমাকেও থামা। আর কিছু না শুনেই ও জের উপর হামলা করে। যে সহজেই নিজেকে ডিফেন্ড করে আর ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। এ সময় ইয়ঙ্গি জের ব্যাচে ওর আগের স্কুলের নাম দেখে, মুমিয়ং হাই। ইয়ঙ্গি ভালো মতো ওকে দেখে চিনতে পারে যে আসলে কে। এজন্য ইয়ঙ্গি গিয়ামকে থামায় আর জেকে সরি বলে ওকে ভুল বোঝার জন্য। যে বলে, আমি তো বলেছি লড়াই করতে চাই না, তাই আমাকে বিরক্ত করবে না, আর না হয় ভালো হবে না। গিয়ামের তো রাগ হচ্ছিল। ইয়ঙ্গি ওকে থামায় আর জেকে বলে, সিনিয়র, আমাদের ভুল হয়েছে। মিডল স্কুল থেকেই আমি আপনার ব্যাপারে অনেক শুনেছিলাম। যে জিজ্ঞেস করে, তোমরা কেন লড়াই করো? গিয়াম বলে, আমরা তোমার থেকে আলাদা, আমরা খারাপ লোকদের বিরুদ্ধে লড়াই করি। যে বলে, এটা কে ডিসাইড করে কে ভালো আর কে খারাপ? মনে রেখো, যে আগে হাত তোলে সেই হারে। এই বলে ও চলে যায়। ইয়ঙ্গি তো জের ফাইটিং স্কিলের প্রশংসা করেই যাচ্ছিল। ওদিকে সংশিক যখন জানতে পারে যে আর গিয়ামের তেমন লড়াই হয়নি, সংশিক ডিসাইড করে ওর পুরো দল মিলে জেকে শিক্ষা দিবে। ইয়ঙ্গি গিয়ামকে জের ব্যাপারে বলতে থাকে। দিন দিন কোরিয়াতে কিশোর অপরাধ বেড়েই যাচ্ছে। কোরিয়াতে কিশোর অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য জুভেনাইল সেন্টার যথেষ্ট না। এ কারণে অপরাধীদের শোধরাতে এমন স্কুল বানানো হয়েছে যেন তাদেরকে শোধরানো যায়। ওরকম একটা স্কুলেই যে ছিল। এটা মুমিয়ং হাই স্কুল। কিন্তু ওখানে পড়াশোনার চেয়ে মারামারি বেশি হয়। ওখানে টিচাররা পোলাপানের মাঝে লড়াই বাঁধিয়ে দেয়। সেখানে প্রতিনিয়ত মার খেতে হয়। যারা হেরে যায় তাদেরকে কুকুরের মতো ট্রিট করা হয়। প্রতিদিনের লড়াইয়ে তাদেরকে র্যাঙ্ক দেয়া হয়। আর সেখান থেকে বের হতে হলে টপ 10 র্যাঙ্কের মাঝে আসতে হয়। এর মানে যেও সেখানে টপ 10-এর মাঝে আসতে পেরেছে,
এজন্যই ও আমাদের স্কুলের মতো সাধারণ এক স্কুলে আসতে পেরেছে। ইয়ুঙ্গি আরও বলে, সিনিয়র যে যদি আমাদের দলে থাকে তাহলে কেউই আর বুলি করার সাহস পাবে না। ও আমাদের সাথে থাকলে আমাদের কাজও সহজ হয়ে যাবে। এ সময় ইয়ুঙ্গি দেখে সংশিকের দল জেকে ফলো করছে। ইয়ুঙ্গি জলদি তাদের পিছু যায়। যে বুঝতে পারে বুলিরা ওর পিছু করছে। ও দৌড়ে এক গলিতে গিয়ে বুলিদেরই অপেক্ষা করছিল। যে বলে, শেষবার বলছি, আমি স্কুলে চুপচাপ করে থাকব, তাই এসব এখানেই থামা। সংশিক বলে, অনেক দেরি হয়ে গেছে, এটা আমার মানসম্মানের কথা। মানে সে আবারও ভাব দেখিয়ে যে কে মারতে যায়। তবে যে এমনভাবে ওকে মারে ও আর দাঁড়াতেও পারে না। এবার সমুখ জের উপর হামলা করতে গেলে যে ওকেও ধুলাই করে দেয়। এই দেখে বাকিরা ভয়ে রাস্তা থেকে সরে যায়। ইয়ুঙ্গি জের পিছু এসে বলে, আজ স্কুলে আপনার সাথে ঝামেলা করার জন্য আবারও সরি। আর সিনিয়র, আপনি তো এখন কোনোভাবেই ঝামেলায় জড়াতে পারবেন না, আর না হয় স্কুল থেকে বের করে দিবে। একটু আগের মারামারির ভিডিও করে নিয়েছি আমি। আমার যদি কখনো সাহায্যের দরকার হয় আপনি আমাকে সাহায্য করে দিয়েন। যে বলে, আমাকে ধমকাচ্ছিস? ইয়ুঙ্গি বলে, না না, নেগোশিয়েট ভেবে নিন, শুধু একবার আমাদের সাহায্য করে দিয়েন। এই বলে চলে যায়। ওদিকে গিয়মের পড়াশোনায় মনই বসছিল না। কোচিংয়ের টিচার ওর বাবার কাছে নালিশ করে। এজন্য বাড়ি আসলে বাবা ওকে চড় লাগায়। কি করছো তুমি? এমনভাবে চললে তো মেডিকেলে চান্স পাবে না। গিয়ম চুপ করেছিল। বাবা রেগে ওকে আবারও মারতে গেলে মা ওনাকে থামায়। আপনি কেন পড়াশোনা নিয়ে ওকে এতটা প্রেশার দিচ্ছেন? আপনার শিক্ষা দেওয়ার কৌশলটা ভুল। এতে করে গিয়মের অবস্থা আরও খারাপ হচ্ছে। তবে এই লোক ওনার দোষই দেখছিল না। পরের দৃশ্যে কিউন নামের এক বুলিকে দেখানো হয়। ও নিজের চামচাদের সাথে মিলে দুটো ছেলেকে খুবই মারছিল আর টাকা চাচ্ছিল। তখনই হাই স্কুল সুপার হিরোদের এন্ট্রি হয়। এসেই ওরা বুলিদের মারতে শুরু করে। বুলি হওয়া ছেলেগুলো এসব ভিডিও করছিল। বাকি বুলিরা তো পালিয়ে যায়। কিউন রড নিয়ে গিয়মকে মারতেই যাচ্ছিল। গিয়ম রেগে ওকে ইচ্ছে মতো মারতে থাকে। বাবার উপরের রাগ ওকে পাগল করে দিচ্ছিল। এজন্য ও পাগলের মতোই কিউনকে মারতেই থাকে। রড উঠিয়ে নেয় ওকে মারার জন্য। ইয়ুঙ্গি ওকে থামায়, আমরা ওদের মতো হতে পারি না। তবে গিয়ন ওকে সরিয়ে কিউনকে মারতে যায়। শেষে ও কিউনকে না মেরে সাইডে বাড়ি মারে। মারামারি শেষে ওরা এক গলিতে ছিল। ইয়ুঙ্গি বলে, আজ কি হয়েছে তোর? তুই এমন কেন করছিস? গিয়ম বলে, কারণ ওরা খারাপ। ওর মতো খারাপের সাথে এমনটাই হওয়া উচিত। আর না হয় ওরা আবারও এসব করবে, এজন্য ওদের মেরে দেয়াই উচিত। ইয়ুঙ্গি ওকে আবারও বোঝানোর চেষ্টা করে, আমরা ওদের থেকে আলাদা। তবে গিয়ম সাইকোর মতো হেসে বলে, এজন্যই তো আমরা সবার ভালো করব, ওদের মতো মানুষদেরকে মেরে। এ সময় ইয়ুঙ্গির কাছে হাসপাতাল থেকে কল আসে। জিসংয়ের মা ওকে জানায় জিসং হুশে এসেছে। এই শুনে ইয়ুঙ্গি অনেক খুশি হয় আর গিয়মকে বাড়ি যেতে বলে ইয়ুঙ্গি জলদি হাসপাতালে আসে। 2 বছর পর বন্ধুকে হুশে আসতে দেখে ইয়ুঙ্গি অনেক কাঁদে আর প্রতিশোধ নেয়ার প্রবণতা আরও বাড়িয়ে নেয়। যে 4 জন মিলে জিসংয়ের এই অবস্থা করেছে তারা হলো নামহিয়প, গিউন, দোইল আর গিসু। নামহিয়প আর গিউনকে তো শিক্ষা দেয়া হয়েছে, এখন বাকি আছে গোইল আর গিসু। আর এদের সবার বস হলো গিসু। এর মাঝে মাস্ক ফাইটারদের ভিডিও স্কুল সাইড ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। গিয়ম বাসায় আসতেই বাবা ওকে ভাইয়ার ওয়াকম্যানটা ফেলে দিতে বলে। গিয়ম কিছু না বলেই রুমে যেতে নিচ্ছিল। বাবা ওর উপর চিল্লায়। গিয়ম বলে, আপনি জানেন কেন এটা ভাইয়ার প্রিয় ছিল? কারণ এটা পড়ার পর ভাইয়া আপনার কথা, খোটা, বকাঝকা আপনার থেকে বাঁচতে পারত, একটু শান্তিতে থাকতো। ভাইয়া ওখানে যেতে চাচ্ছিল যেখানে আপনি নেই। এই লোকটা এখনও নিজের দোষ দেখছিল না। উনি বলে, তোমার ভাই দুর্বল ছিল, এজন্য ওর সাথে অমনটা হয়েছে। গিয়ম বলে, আপনি ভাইয়াকে মেরেছেন। আপনি কি এটাই চান যে আমার অবস্থাও ভাইয়ার মতো হোক? মা ওকে শান্ত করতে আসলে গিয়ম বলে, বাবা মা আপনারা দুজনই ভাইয়াকে মেরেছেন। এই বলে ও রুমে চলে যায়। এতক্ষণ যে আমাদের দেখানো হচ্ছিল গিয়ন নিজেই নিজেকে মারার চেষ্টা করছে, কিন্তু আসলে গিয়ম স্বপ্ন দেখত যেখানে ওর ভাই ওর গলা চেপে ধরত ওর বাবার অত্যাচার থেকে মুক্তি দেওয়ার জন্য, আর গিয়ম নিজেকে ছাড়ানোর চেষ্টা করত।
কারণ গিয়ম ওর ভাইয়ের মতো মরতে চায় না, মুক্ত একটা জীবন চায় যেখানে ও নিজের মতো বাঁচতে পারবে। পরদিন গিয়ম আর ইয়ঙ্গি ওদের তৃতীয় টার্গেটের জন্য বের হয়, যার নাম দোইল। দোইল এক পাবের ভেতরে ছিল, ওরাও সেখানে ঢোকে। দোইল বলে, ওহ, তোমরাই সেই হাই স্কুল হিরোজ যারা নামহিয়ব আর কিউনকে মেরেছ, এবার আমার পালা। এই বলাতেই ওদের পেছনে আরও গুন্ডারা হাতিয়ার নিয়ে চলে আসে। আসলে দোইল বুঝতে পেরেছে এবার ওকেই মারতে আসবে, এজন্য ও গুন্ডা নিয়ে রেডি ছিল। এত গুন্ডাদের সাথে গিয়ম আর ইয়ঙ্গি পেরে উঠছিল না, ফলে সবাই মিলে ওদেরকে ধরে ফেলে। দোইল ফোন নিয়ে ওদের মাস্ক খুলে ফেলে। ইয়ঙ্গিকে দেখে দোইল চিনে ফেলে আর বলে, আচ্ছা, তুই তোর বন্ধুর প্রতিশোধ নিতে এসেছিস, কিন্তু তোর এই পার্টনারটা কে? এর সাথে ও গিয়মের মাস্কটাও খুলে ফেলে। গিয়ম সুযোগ পেয়ে ওকে এক লাথি মারে আর বাকিদেরও মারতে শুরু করে। ইয়ঙ্গি বুঝতে পারে ওরা দুজন এদের সাথে পারবে না, তাই জানালাটা ভেঙে পালাতে থাকে। বুলিরাও ওদের পিছু ছিল। এ সময় সংজুন এদিক দিয়ে খাবার ডেলিভারি দিচ্ছিল আর ওদের দেখে সাহায্য করে। গিয়ম ওকে ধন্যবাদ বলে। সংজুন বলে, সমস্যা নেই, তুইও তো আমাকে বাঁচিয়েছিস। ইয়ঙ্গি গিয়মকে ওর আসল উদ্দেশ্যর ব্যাপারে বলতে চাচ্ছিল। গিয়ম বলে, এসব কিছু প্রতিশোধের জন্য ছিল। ইয়ঙ্গি প্রথমেই ওকে এটা জানায়নি, এজন্য গিয়ম ওর উপর রেগেছিল। আর সংজুনকে বলে, আমি কি আজ তোমার বাসায় থাকতে পারি? এই অবস্থায় বাসায় যেতে পারবো না। সংজুন ওকে নিজের সাথে জিমে নিয়ে আসে, কারণ ওর বাসার অবস্থা ভালো না, তাই ও জিমেই থাকে। গিয়ম এখানে সংজুনের অনেক ট্রফি দেখে, যেগুলো সংজুন বক্সিংয়ে পেয়েছে। গিয়মের বাবা মা ওকে কল করছিল। গিয়ম মেসেজ করে বলে দেয় এক বন্ধুর বাসায় আছে, আজ রাত এখানেই থাকবে। এটুকু জানিয়ে ফোন বন্ধ করে দেয়। বাবার তো অনেক রাগ হয়। অন্যদিকে দোইল ওই ভিডিওটা ওদের বস গিসু আর বাকিদের দেখায়। এতে নামহিয়ব আর কিউনও জানতে পারে মাস্কম্যানের একজন হলো ইয়ঙ্গি, যার বন্ধুকে ওরা 2 বছর আগে কোমায় পাঠিয়ে দিয়েছিল, যে কেসটা নামহিয়বের বাবা ধামাচাপা দিয়ে দিয়েছিল। নামহিয়ব বলে, শুনেছি গতকাল জিসং হুঁশে এসেছে। গিসু বলে, এই হাই স্কুল হিরোদের তো আমি দেখে নিব, আর এর জন্য নামহিয়বের কাছে অনেক টাকা চায়। পরদিন গিয়ম আর সংজুন একসাথে স্কুলে আসে। গিয়ম ইয়ঙ্গির সাথে রাগ করেছিল, তাই ইয়ঙ্গির মনটা খারাপ। গিসু এই স্কুলে এসে ব্যান্ড রুমে যায় আর ছেলেদেরকে পেটাচ্ছিল ইয়ঙ্গি আর গিয়মকে এখানে নিয়ে আসার জন্য। সংশিক ভাব মেরে বলে, ফ্রিতে 5 লাখ ওন বের কর। এই শুনে গিসু ওকে এক লাথি মারে, আরও কিছুক্ষণ মেরে ওর পাই ভেঙে দেয়, আর বাকিদের বলে ইয়ঙ্গি আর গিয়মকে ডেকে আনার জন্য। ওদিকে ইয়ঙ্গি গিয়মের সাথে কথা বলতে যায়। তখনই সংশিকের লোক এসে ওদেরকে গিসুর ব্যাপারে জানায়, তাই ওরা জলদি ব্যান্ড রুমে পৌঁছায়। গিয়ম বলে, সময় কম, জলদি এটা শেষ করি। ইয়ঙ্গি ওকে থামিয়ে বলে, এটা আমার মামলা, তাই আমি লড়াই করব। আর গিসুকে লড়াইয়ের জন্য ডাকে। গিসু বলে, আমার কাছে তো গিয়মকে বেশি ইন্টারেস্টিং লাগছে। তুই কি এসব তোর বাচ্চামি প্রতিশোধ নেয়ার জন্য করছিস? আগের বারের মতো এবারও পালাবি না? ইয়ঙ্গি রেগে ওকে মারতে গেলে গিসু ওকে এক লাথি মারে। এর সাথে কাহিনী অতীতে যায়। মিডল স্কুলে থাকার সময় ওরা 4 জন মিলে ইয়ঙ্গি আর জিসংকে অনেক বুলি করত। প্রতি সপ্তাহে ওদেরকে 1 লাখ ওন করে আনতে বলতো, না আনলেই ওদেরকে অনেক মারত। জিসং প্রতিবাদ করার চেষ্টা করত, ফলে জিসংকে আরও বেশি মারত। এরকম আরেক দিন ইয়ঙ্গি কিছু টাকা এনেছিল, তবে জিসং কোনো টাকাই আনেনি। ওরা রেগে যায়। জিসং বলে, আমি কেন টাকা দিব? এই শুনে ওরা জিসংকে মারতে থাকে। গিসু ইয়ঙ্গিকে চলে যেতে বলে। ইয়ঙ্গি জিসংকেও সাথে নিয়ে যেতে চাচ্ছিল, তবে গিসু ওকে একাই যেতে বলে। ইয়ঙ্গি ওর বন্ধুকে ছেড়ে যেতে চাচ্ছিল না, কিন্তু বুলিরা ওকে ধমকাতে থাকে। জিসং বলে, যা তুই, আমি ঠিক আছি। ইয়ঙ্গিও চলে যেতে থাকে, কিন্তু একটু পরই ও আবারও ওর বন্ধুর কাছে যেতে নিচ্ছিল। এ সময় ইয়ঙ্গি দেখে বুলিরা জিসংকে বিল্ডিংয়ের উপর থেকে ঝুলিয়ে রেখেছে, আর ইয়ঙ্গির সামনেই ওরা জিসংকে ফেলে দেয়। এরপরই জিসং কোমায় চলে গিয়েছিল। এ কারণে ইয়ঙ্গি নিজেকে ট্রেন করেছে, ফাইটিং শিখেছে এই বুলিদের থেকে প্রতিশোধ নেয়ার জন্য। বর্তমানে ওদের লড়াই দেখানো হয়। ইয়ঙ্গি 2-1টা মারতে পারে, তবে গিসু ওকে পিটিয়ে ওর অবস্থাই খারাপ করে দেয়।
এই দেখে গিয়াম গিসুর উপর চিল্লিয়ে ওকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে। মারামারি শুরু। প্রথমে দুজনই দুজনকে মারছিল, কিন্তু পরে গিয়াম ওর সাথে পারে না। গিসু ওর হাতটাই ভেঙে দেয় আর ইয়ুঙ্গিকে বলে প্রতিশোধ তারাই নিতে পারে যারা পাওয়ারফুল। দেখ, তোর কারণে তোর আরেক বন্ধুর সাথেও এসব হচ্ছে। এই বলে গিটার তুলে গিয়মের পাটা ভাঙতেই যাচ্ছিল, তখনই যে এসে বলে এসব থামা। গিসু বলে, বাহ, তোমার ব্যাপারে অনেক শুনেছি, আমি না থামলে কি করবে? যে বলে না থামলে মরবি। এই শুনে গিসুর রাগ তো হয়, তবে থেমে যায় আর গিয়ামকে বলে আবারও দেখা হবে। এই বলে ও গিয়ামের ওয়াকম্যানটা নিয়ে চলে যায়। গিয়াম ওর বড় ভাইয়ের ব্যাপারে ভাবছিল। এর সাথে আমাদের ওর বড় ভাইয়ের কাহিনী দেখানো হয়। ওর বাবা বড় ভাইয়ার সাথেও অনেক স্ট্রিক্ট ছিল। সামান্য একটু ভুল করলেই মারত আর বলতো এসব ওর ভালোর জন্যই করছে। ওকে জোর করে মেডিকেলের জন্য প্রস্তুতি নেওয়া ছিল। বাবার এ সকল নির্যাতনের ফলে ও অনেক ট্রমার মাঝে চলে গিয়েছিল। এর ফলে ও নিজের অজান্তেই গিয়মের গলা চেপে ধরত। ওর অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে ও নিজের অজান্তেই গিয়মকে আঘাত করত, যেগুলো ওর মনেও থাকতো না, কারণ এ সময় ও নিজের হুঁশে থাকতো না। ও এসব কিছু মাকে জানিয়েছিল, তবে মাও ও সময় কিছু বলেনি। তুমি এ সময় পড়ার চাপে আছো, তাই এমন হচ্ছে, সমস্যা নেই, পড়ায় মনোযোগ দাও, কিছুদিন পরই তো তোমার মেডিকেলে ভর্তির পরীক্ষা। বেচারা কোনো সাহায্যই পায় না। এরপর ও মেডিকেলে চান্স পেলে বাবা মা খুবই খুশি। তবে 1 মাস পরই ও আর এসব সহ্য করতে পারছিল না। ও মাকে জানায় ও মেডিকেল পড়তে চায় না। মা বলে মজা করো না, আমি কাজ করছি। বাবাও ওকে বকা লাগায়। ও আরও ডিপ্রেশনে চলে যায়। একদিন ও গিয়ামের কাছে এসে সব কিছুর জন্য সরি বলে। আরও বলে, আমি তোকে এটা উপহার দিতে চেয়েছিলাম, তবে বাবা ফেলে দেওয়ার কারণে এটা নষ্ট হয়ে গেছে। কিন্তু এরপরও এটা পড়ার ফলে আমি একটু শান্তি পাই। আমি এমন জায়গায় যেতে চাই যেখানে বাবা নেই। আরও গিয়ামকে ওয়াকম্যানটা দিয়ে নিজের রুমে গিয়ে আত্মহত্যা করে ফেলে। এসব কিছু মনে করে বর্তমানে হাসপাতালে গিয়ামের হুঁশ আসে। বাবার সাথে সাথে ওকে জিজ্ঞেস করতে থাকে এসব কিভাবে হয়েছে। গিয়াম বলে এসব কিছু নামহিয়াব করছে, আমার পেছনে গুন্ডা লাগিয়েছে, ও তো ছেলেদেরকে বুলি করে বেড়ায়, আমি সে ব্যাপারে বাধা দিতে গিয়েছি দেখেই এমনটা করেছে, আপনি পারবেন ওকে জেলে পাঠাতে? এই শুনে উনি চুপ হয়ে যায়। বাবা মা যাওয়ার পর ইয়ুঙ্গি ওকে সরি বলে। গিয়াম বলে এতে তোর কোনো দোষ নেই, আমি ওকে হারাতে চাচ্ছিলাম, ও আমার ওয়াকম্যান নিয়ে গেছে, আমি ওকে ছাড়ব না। ইয়ুঙ্গি বলে এসব এখানেই থামিয়ে দেই, তোর আর লড়াই করার দরকার নেই। গিয়াম বলে তুই জানিস তুই ওকে হারাতে পারবি না, তাহলে কেন এই লড়াই শুরু করেছিস? এই শুনে ইয়ুঙ্গি চুপ হয়ে যায়। পরদিন ইয়ুঙ্গি স্কুলে গিয়ামের বাবাকে দেখে গিয়ামের অবস্থার ব্যাপারে জিজ্ঞেস করে। উনি বলে গিয়াম সুস্থ হতেই ইউএসএ চলে যাবে, তাই তুমি আর ওর সাথে যোগাযোগ করারও চেষ্টা করো না। ইয়ুঙ্গির খারাপ লাগে। সংজুনও ওকে জিজ্ঞেস করে গিয়ামের কী অবস্থা। ও বলে জানি না। সংজুন বলে তুই ট্রিক করে ওকে এসবে ফাঁসিয়েছিস, ওকে দিয়ে লড়াই করিয়েছিস, তোর কারণেই এখন ওর এই অবস্থা, তুই কি আসলেই বন্ধু? এই শুনে ইয়ুঙ্গির আরও খারাপ লাগে। স্কুল শেষে ইয়ুঙ্গি জিসংয়ের সাথে দেখা করতে যায়। ইয়ুঙ্গি ওকেও সরি বলে, ওই দিন আমি তোকে ছেড়ে চলে গিয়েছিলাম, এজন্যই তোর সাথে অমনটা হয়েছে, আমার উচিত ছিল তোর সাথে থাকা। জিসং বলে এতে তোর কোনো দোষ নেই, তুই তো চেষ্টা করেছিলি, আমি দেখেছিলাম তুই ফিরে আসছিলি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইয়ুঙ্গি যখন ফিরে আসছিল, বুলিরা ওকে দেখে বলে বাহ, ওর তো সাহস আছে, যা জিসং তোকে ছেড়ে দিলাম, এবার ওই ইয়ুঙ্গিকে শিক্ষা দিব। এই শুনে জিসং ওদের আটকে বলে আমি বলেছি ইয়ুঙ্গিকে ছেড়ে দিতে। ওর সাহস দেখে বুলিরা আবারও রেগে জিসংকে ধরে। বর্তমানে জিসং বলে বুঝেছিস, তোর কারণে আমার সাথে এসব হয়নি, তোর এই বড় ভাই তোকে বাঁচিয়েছে। আমি শুনেছি অ্যাক্সিডেন্টের পর তুই পুলিশ স্টেশনে গিয়ে তোর বয়ান দিয়েছিলি। যদিও নামহিয়বের বাবা অনেক পাওয়ারফুল, তোর বয়ানের কারণে আমাদের কেস জেতার সম্ভাবনা একটু হলেও আছে। শুনেছি তুই প্রতিদিন আমার কাছে আসতি, আমার পরিবারেরও খেয়াল রাখতি, তো তোর গিল্টি ফিল করার কোনো দরকার নেই, উল্টো আমার উচিত তোকে ধন্যবাদ বলা।
আমি তোর কাছে অনেক কৃতজ্ঞ। অন্যদিকে গিয়াম ওর ভাইকে হ্যালুসিনেট করছিল আর ভাইয়ের পিছু পিছু যেতে থাকে। গিয়মের মায়ের যখন ঘুম ভাঙে, উনি রুমে গিয়মকে না দেখে ওকে খুঁজতে থাকে। গিয়মকে খুঁজতে খুঁজতে উনি হাসপাতালের ছাদে পৌঁছে দেখে গিয়ম ছাদের রেলিংয়ে বসে আছে। উনি ঘাবড়ে ওকে নিচে নামতে বলে। গিয়ম বলে, এবার আমি বুঝতে পেরেছি ভাইয়া এমনটা কেন করেছে। মা আরও ঘাবড়ে কেঁদে বলে, সব আমার দোষ, আমি তোমার বাবাকে আটকাইনি। তোমরা দুজন কতটা সাফার করছিলে, এরপরও আমি কিছুই করিনি। উনি কেঁদে কেঁদে ওর কাছে মাফ চাইতে থাকে। এ সময় ওনার হার্টে অনেক ব্যথা হচ্ছিল, ওনার শরীরটা খারাপ হয়ে যায়। তখন গিয়ম এসে মাকে সামলায়। মা ওকে জড়িয়ে আরও কাঁদতে থাকে। এখন থেকে আমি তোমাকে রক্ষা করব। রুমে আসতেই বাবা ওকে ইউএসএ যাওয়ার ব্যাপারে বলে। উনি একবারও গিয়মকে জিজ্ঞেসও করেনি গিয়ম যাবে কি না। এবার মা গিয়মের সাইড নেয় আর ওনাকে বাহিরে নিয়ে বলে, একটু আগে গিয়ম ছাদে চলে গিয়েছিল নিজের জীবন দেওয়ার জন্য। এখনও বুঝতে পারছেন না ও এমনটা কেন করতে যাচ্ছিল? এই লোক এখনও নিজের দোষ মানছিল না। মা বলে, এখন থেকে আমি আমার ছেলেকে রক্ষা করব। পরদিন কতগুলো গুন্ডা জের পিছু করছিল, যাদেরকে গিসু পাঠিয়েছে। ওরা অনেক বেশি ছিল, যে এরপরও ওদের সাথে লড়াই করছিল। কিন্তু একটা সময় একজন ওর মাথায় আঘাত করে, ওর হাতেও আঘাত করে। এরপরও যে ওদেরকে ধোলাই করে সামনে যায়। তখন আবার গিসু এসে ওকে আটকায় আর ওর সাথে লড়াই করতে থাকে। যে এতটা আহত হওয়ার পরও গিসুর সাথে ভালোই লড়াই করে, ওকে অনেক মারে। একটা সময় গিসু বেহুশ হওয়ার অভিনয় করে। যে ওকে ছেড়ে দিলে গিসু সুযোগ পেয়ে খুবই বাজেভাবে ওকে মেরে ওর অবস্থাই খারাপ করে দেয়। অন্যদিকে মা গিয়ামকে নিয়ে নতুন এক বাসায় এসেছে। গিয়ামের বাবাকে ছেড়ে নতুন এক জীবন শুরু করার ডিসাইড করেছে। মা বলে, এখন থেকে শুধু আমি তোমার খেয়াল রাখব, তাই তোমার উচিত বেশি করে হাসা আর ভাবা তুমি আসলে কি করতে চাও। তোমাকে আর রেজাল্ট নিয়ে এত চিন্তা করতে হবে না। ইয়ঙ্গি হাসপাতালে জেকে দেখতে আসে। যে বলে, আমাকে দেখে খারাপ লাগছে? তুই কি ভায়োলেন্সের একটা ল জানিস? যে যত ভায়োলেন্স করবে সে তার দ্বিগুণ ফেরত পাবে। আমি আগে অনেক লড়াই করেছি, এটা হয়তো সেটারই ফল, হয়তো এখনও বাকি আছে। ও ইয়ঙ্গির কাছে গিয়মের ব্যাপারেও জিজ্ঞেস করে। গিয়মের বাবা গিয়মের নাম স্কুল থেকে সরিয়ে দিয়েছে। ইয়ঙ্গি গিয়মকে খুবই মিস করছিল, ওর খারাপ লাগছিল। ওদিকে গিয়ম এই প্রথমবার মায়ের সাথে এতটা ফ্রি হয়ে খাবার খাচ্ছিল। মাও ওর সাথে আরও ক্লোজ হতে চাচ্ছিল। ওর স্কুল, বন্ধুর ব্যাপারে জিজ্ঞেস করে, এমনকি গার্লফ্রেন্ড আছে কি না সেগুলোও জিজ্ঞেস করে। গিয়ম বলে, আমার টাইপের কাউকে পাই না। মা হাসে। গিয়মও আজ খুশি ছিল। ইয়ঙ্গি এখানে গিয়মের ব্যাপারেই ভাবছিল। গিয়ম বিদেশে যাওয়ার আগে ওর ওয়াকম্যানটা ফিরিয়ে আনার জন্য ইয়ঙ্গি গিসুর সাথে লড়াই করতে যায়। দুজনের মাঝে লড়াই শুরু। ইয়ঙ্গি এবার গিসুকে অনেক মারে। যদিও ও লড়াইয়ে ভালো ছিল, গিসুর সাথে পারে না। গিসু ওকে অনেক বাজেভাবে মারে, যার ফলে একটা সময় ইয়ঙ্গি উঠেও দাঁড়াতে পারে না। গিসু ওয়াকম্যানটা রেখে চলে যায়। ইয়ঙ্গির খারাপ লাগে, এত চেষ্টা করেও ও গিসুকে হারাতে পারল না। অন্যদিকে গিয়ম আর মা ওদের বাসায় এসে দেখে ওর দাদা আর বাবা ডাক্তার আর পুলিশ নিয়ে এসেছে। ওনারা পুলিশকে বলে গিয়মের মা মেন্টাল ডিসঅর্ডারে ভুগছে, এর জন্য উনি ঔষধও নিচ্ছে, এমনকি ছেলেকে পড়াশোনাও করতে দিচ্ছে না। এসব বলে ওনারা পুলিশকে বলে গিয়মের মাকে মানসিক হাসপাতালে নিয়ে যেতে। যাওয়ার আগে মা ওনার পরিচিত লয়ারকে কল করে আর গিয়মকে বলে যায়, আমি খুব জলদি ফিরে আসব, আমার অপেক্ষা করো। আর ওনাকে নিয়ে যাওয়া হয়। বাবা ওকে বলে, তোমার মায়ের চিকিৎসার দরকার আছে। গিয়ম বলে, আসল চিকিৎসা তো আপনার দরকার। বিদেশে যাওয়া পর্যন্ত দাদা গিয়মকে ওনার বাড়িতেই রাখতে যাচ্ছিল। গাড়িতে বসেও দাদা ওকে বলে যাচ্ছিল, আমি চাই না তুমি তোমার বাবা মায়ের মতো অকর্মা হও। তুমি বিদেশে গিয়ে বোর্ডিং স্কুলে থাকবে আর একজন ডাক্তার হবে। এ সময় গিয়মের কাছে ইয়ঙ্গির কল আসে। ট্রাফিকে গাড়ি থামতেই গিয়ম গাড়ি থেকে পালিয়ে যায়।
বাবার অনেক ডাকাতেও ও থামে না। গিয়ম ইয়ঙ্গির কাছে আসে। ওকে এই অবস্থায় দেখে বলে, তুই ঠিক আছিস? ইয়ঙ্গি বলে, অবশ্যই, আমরা তো সুপার হিরো। আর ওর ওয়াকম্যানটা দিয়ে সরি বলে, আমি তোকে এই ঝামেলায় জড়িয়েছি, আমাকে ক্ষমা করে দিস, নিজের যত্ন নিস। আর হ্যাঁ, আমি তোর ওয়াকম্যানটা ঠিক করে দিয়েছি, এখন তুই সত্যি এটাতে গান শুনতে পারবি। এই বলে হাসি মুখে ওকে বিদায় দিয়ে চলে যায়। গিয়ম ওয়াকম্যানে গান শুনে ওর ভাইকে খুবই মিস করে। পরদিন গিয়ম গিসুর স্কুলের বাহিরে অপেক্ষা করছিল। ওদিকে গিয়মের বাবা ইয়ঙ্গির কাছে গিয়ে বলে, গিয়ম গত রাত থেকে বাসায় নেই, এজন্য ওনারা দুজন মিলে গিয়মকে খুঁজতে থাকে। এখানে গিসু স্কুলে আসতেই গিয়ম নিজের ওয়াকম্যানটা সাইডে রেখে ওর উপর হামলা করতে যায়। তবে গিসু ওকে অনেক মারে। প্রথম দিকে গিয়ম মার খেয়েই যাচ্ছিল। একটা সময় ও নিজের প্লাস্টারওয়ালা হাত দিয়ে গিসুর পায়ে মারে। এরপর গিসুকে ইচ্ছে মতো পিটিয়ে প্লাস্টারওয়ালা হাত দিয়েই ওর মাথাটা ফাটিয়ে দেয়। এবার ওকে নিচে ফেলে ইচ্ছে মতো পেটাতে থাকে। এ সময় গিয়ম গিসুর জায়গায় একবার নিজের ভাইকে, একবার বাবাকে, শেষে নিজেকেও দেখছিল। আর রেগে গিসুকে পিটিয়ে ওর অবস্থাই খারাপ করে দেয়। নিজেকে শান্ত করার জন্য গিয়ম হেডফোনটা লাগায়। ও গিসুর হাতটা ভাঙতেই যাচ্ছিল, তখনই ওর বাবা ইয়ঙ্গিকে নিয়ে এখানে পৌঁছে যায়। আর গিয়মের এই অবস্থা দেখে উনি হতভম্ব হয়ে যায়। ইয়ঙ্গি ওকে থামতে বলে। বাবা বলে, তুমি এসব কেন করছ? গিয়ম যা করছিল ও রিগ্রেট করছিল না। ওর স্বপ্ন একটাই, ফ্রিডম। এবার বাবার সামনেও ও নিজের মতো আচরণ করার ডিসাইড করে। বাবাকে ভয় না পেয়ে ওনার সামনেই কিছুকে এক লাথি মারে। আর এখান থেকেই গিয়মের ফ্রিডম ফ্লাইটটা, মানে স্বাধীনতার যাত্রাটা শুরু হয়। এই লোক আবারও জিজ্ঞেস করে, তুমি এমনটা কেন করছ? গিয়ম বলে, বাবা, এখন এসে আপনি জিজ্ঞেস করছেন আমি এমনটা কেন হয়ে গেছি? কাহিনী কিছুদিন পরে যায়। গিয়মও তো কিশোর অপরাধে জড়িয়েছে, এজন্য ওকেও মুমিয়ং হাই স্কুলে পাঠানো হয়, যেখান থেকে যে বের হয়েছিল। এই স্কুলে কিশোর অপরাধীদের পাঠানো হয়। টিচার বলে, আমরা আপনার ছেলের খেয়াল রাখব আর ওকে গাইড করে ঠিক পথে নিয়ে আসব, আপনি চিন্তা করবেন না। যাওয়ার সময় মা ওকে বলে, যত কঠিনই হোক না কেন সহ্য করো, ভালো মতো থেকো, মা তোমার অপেক্ষা করব। গিয়ম মাকে জড়িয়ে ধরে আর ওনাদের বিদায় জানিয়ে বাসে উঠে পড়ে। ও দেখে ইয়ঙ্গি আগে থেকেই বাসে ছিল। ইয়ঙ্গি বলে, আমাকেও তো জোর করে সেখানে পাঠানো হতো, এজন্য ইয়ঙ্গি গিয়মের সাথেই সেখানে যাওয়ার ডিসাইড করেছে। দুই বন্ধু হাসে। কিছুক্ষণ পর ওরা সেই স্কুলে পৌঁছায়। যারা একটুখানি দেরি করছিল, টিচার উঠেই ওদের ইচ্ছে মতো পেটাতে থাকে। এতে আমরা ধারণা করতে পারি এই স্কুলটা কতটা ভয়ঙ্কর হতে চলেছে। সবাই জলদি বাস থেকে নামে। এটা মুমিয়ং হাই স্কুল। এখানে প্রতিদিন ফাইটের মাধ্যমে র্যাঙ্ক দেয়া হয়। সবার মাঝে টপ 10 র্যাঙ্কে আসতে পারলেই এখান থেকে বের হতে পারবে, এর আগে না। গিয়ম ভাবে এখানে হয়তো আরও ইন্টারেস্টিং জিনিস হবে। সবাই স্কুলে ঢুকে পড়ে। এর সাথেই সিরিজটি শেষ হয়ে যায়। কাহিনী যেভাবে শেষ হলো দেখে তো এটাই মনে হচ্ছে এর সিজন 2ও আসবে, তবে সেটা এখনও অফিসিয়ালি জানানো হয়নি। যাই হোক, গল্পটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিও।